প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের আমি শেখাবো কিভাবে আত্মকথা লিখতে হয়। কোথাও বা লেখা থাকে আত্মকথন। এই জাতীয় রচনা লেখা যেমন কঠিন তেমনি সহজ। বিশেষ করে সিবিএসই এবং আইসিএসই পরীক্ষাগুলোতে এই আত্মকথা প্রায় প্রতি বছরই দেয়। এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও মাধ্যমিকে মাঝে মধ্যেই আত্মকথা দিয়ে দেয়। কী ওপর দিতে পারে? ধরো একটি নদীর আত্মকথা, একটি রাজপথের আত্মকথা, একটি ভাঙা ঘড়ির আত্মকথা, একটি মুদ্রার আত্মকথা, একটি ভাঙা ছাতার আত্মকথা, একটি বটগাছের, ভাঙা মন্দিরের, রাজবাড়ির, পোড়োবাড়ির যেকোনো বিষয়কে কেন্দ্র করে আত্মকথা হতে পারে। এখন তোমাকে জানতে হবে যে তুমি কিভাবে আত্মকথা লিখবে। সে লেখার প্যাটার্নটা যদি তুমি বুঝতে পেরে যাও, তোমার কাছে আত্মকথা লেখা কোনো ব্যাপারই না। আমি সেই টিপসটাই তোমাদের আজকে দিচ্ছি। দেখো, আত্মকথা লিখতে গেলে যদি ধরো এরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটি নদীর আত্মকথা। তাহলে প্রথমে নদী সম্পর্কিত তোমাকে একটা কোটেশন দিতে হবে। সেটা গানের লাইন হোক, কবিতার লাইন হোক। যদি পারো তো দেবে, না পারলে দেবে না। তো ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, আমি এই গানের লাইনটা কোটেশন হিসেবে ব্যবহার করছি। প্রশ্ন, গানের লাইন কেন? কারণ কবিতাকে সুর দিলেই গান হয়, অর্থাৎ গানের আগের অবস্থা কবিতা। তাই আমি এই লাইনটা দিলাম নদী সম্পর্কিত বলে। এবার ভূমিকা কি লিখবে? ভূমিকা বলতে হবে আত্মকথা কাকে বলে বা আত্মকথন কি। যে আত্মার কথা, মনের কথা, হৃদয়ের গোপন কথাই হলো আত্মকথা। আত্মকথা দিয়ে আমরা আমাদের ভাবনাকে, চিন্তাকে, চেতনাকে, বোধকে প্রকাশ করি। আমাদের মনের ভিতরে অনেক কিছু গোপন জিনিস থাকে চাপা পড়ে, ধুলোয় ঢেকে। সেগুলোকে আমরা আত্মকথার মধ্য দিয়ে উন্মোচিত করি। পৃথিবীর প্রায় প্রতিটি খ্যাতমান মানুষ বা বিখ্যাত মানুষ তারা আত্মকথা লিখে গেছেন। এখনকার যুগেও এই আত্মকথা লেখার যথেষ্ট চল রয়েছে। আমাদের প্রিয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরেরও আত্মকথা আছে, প্লেয়িং ইটস মাই ওয়ে। গান্ধীজিও লিখেছেন, সুভাষচন্দ্র বোসও লিখেছেন এবং পৃথিবীর বহু মানুষ লিখেছেন। তুমি আমি সবাই লিখতে পারি। তো এই হলো ভূমিকা। ভূমিকা লেখার পর যদি আমি নদীর কথা বলছি, তাহলে বলতে হবে আমার প্রত্যেকটা জিনিসের খেয়াল করবে যে জন্ম আছে এবং তার জীবন আছে। তাহলে লিখতে হবে আমার জীবন কথা। আমি হলাম একটি নদী। মেইন যেটা ইম্পর্টেন্স পয়েন্ট, প্রত্যেকটি আত্মকথায় আমি আমি বলে লিখতে হবে। যদি বটগাছ হয় আমি একটি বটগাছ, যদি নদী হয় আমি একটি নদী, যদি ধূপকাঠি হয় আমি সেই ধূপকাঠি। অর্থাৎ আমি আমি বলে কথাটা লিখতে হবে, নাহলে পুরোটাই কাটা যাবে। এটা মাথায় রাখো। তাহলে নদীর কথা বলছি আমি, নদীর জীবন কথা। তাহলে আমার জন্ম ও জীবন কথা। কোনো মানুষেরই বা কোনো কিছুরই মনে থাকা সম্ভব নয় তার জন্ম মুহূর্তটুকু। তাই নদীও জানে না, তাই লিখতে হবে আমি কবে জন্মেছিলাম, কিভাবে জন্মেছিলাম আজ আর মনে পড়ছে না। হয়তো কোন এক শ্রাবণের রাতে প্রবল ধারায় আমার জন্ম হয়েছিল। বহুকাল আমি সংকীর্ণ হয়ে বয়ে যেতাম নালার মতন। অবহেলায় মানুষ আমাকে এপার ওপার করত। সেই রবীন্দ্রনাথের কবিতা, আমাদের হাট কবিতা মনে পড়ে যায়, কুমোর পাড়ার গরুর গাড়ি। যে সহজে মানুষ এপার ওপার করছে নদীকে, ঠিক একইভাবে আমাকেও এপার ওপার করত। অবহেলা বঞ্চনায় থাকতে থাকতে হঠাৎ এক শ্রাবণের রাতে আমি যৌবন অনুভব করলাম। বুঝতে পারলাম আমি বড় হয়েছি। ভয়ঙ্কর প্রবল বেগে আমি ছুটতে শুরু করলাম এবং আমার ভেতরে থাকা ক্রোধ, যন্ত্রণা সবকিছু ভাসিয়ে দিতে লাগলো আমার দুপাশে যা কিছু ছিল। ভাসিয়ে নিয়ে গেলাম গ্রাম, ভাসিয়ে নিয়ে গেলাম মন্দির, মসজিদ, গির্জা, যা কিছু সামনে ছিল। আমার ক্রোধ কিছুতেই প্রশমিত হচ্ছিল না।
এতদিনের বঞ্চনা অবহেলার আমি হয়তো যোগ্য জবাব দেবার সময় পেয়েছি। তারপর ধীরে, ধীরে আমি শান্ত হলাম। এভাবে আমার জীবনের সূচনা, আমার যৌবনের সূচনা। আমার রূপের বাহার দেখে আমি নিজে, নিজে মুগ্ধ হয়ে যাই। যখন প্রভাত হয়, তখন সূর্যের আলোয় আমার সারা শরীর গৈরিক বর্ণ ধারণ করে। যেন মনে হয় আমি কোনো আর্য ঋষি। আবার দুপুরবেলা আমি ফিরে আসি আমার পরিচিত ঘোলা জলে। আবার বিকেল হতে আবার সেই সূর্যের আলোয় আমি গৈরিক হয়ে উঠি। তখন নিজেকে মনে হয় কোনো লজ্জারাঙা কুলবধূ। কিন্তু সবথেকে সুন্দরী হই আমি মধ্যরাত্রে। যখন চাঁদ ওঠে, চাঁদের আলো আমার জলের রাশিতে পড়ে, তখন ঢেউতে, ঢেউতে অজস্র চাঁদের খেলা খেলতে থাকে। যেন আমার সারা শরীরটা ঝলসে উঠেছে অসংখ্য হিরে। তো আমি যেন মৎস্যকন্যা, তখন মনে হয়। আবার দুঃখ যন্ত্রণাও আমার রয়েছে যে যখন আমার স্পর্শে কোনো ঋষিকুমার সূর্য প্রণাম করে অর্ধনিমজ্জিত হয়ে, তখন নিজেকে মনে হয় পুণ্যবান। আবার যখন আমার ছোঁয়া পাওয়ার জন্য কোনো মা তার সদ্যোজাত সন্তানকে স্পর্শ দিতে আসে, আর আমার ঢেউতে সেই সদ্যোজাত শিশুটি হারিয়ে যায়, তখন নিজেকে রাক্ষসী মনে হয়। ভাবি যে আমার ভেতরের সেই লালায়িত জিহ্বা বেরিয়ে এসে সপাটে এই বাচ্চাটাকে গিলে নিয়েছিল। এর জন্য নিজেকে বড় পাপী মনে হয়। তাই সুখ দুঃখের মধ্য দিয়ে আমার এই জীবন চলছে। এবার আমরা এতটা লেখার পর এবার উপসংহারে যাব। উপসংহারে উপলব্ধি। প্রত্যেকেরই একটা শেষ আছে। তবুও আমরা চাই শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের কথায়। কিভাবে লিখব? যে আমি অপেক্ষায় আছি কবে সমুদ্রের সাথে মিশব, কবে সাগরের সাথে মিশব। সেই অপেক্ষায় আমার ছুটে চলা। হাজার, হাজার বছর ধরে আমি ছুটছি। আর ছুটতে, ছুটতে যেন কিছুটা পথক্লান্ত হয়ে পড়েছি। পথক্লান্ত হলেও আমার স্বপ্ন এই ধরণীকে আমি আমার জলের স্পর্শে স্নিগ্ধ করে যাব। আমার চারিপাশে সবুজের সমারোহ হবে। দুপাশে যেন সবুজ গালিচায় ঢাকা থাকবে। আর এভাবেই যুগের পর যুগ ধরে আমি প্রবাহিত হব। আমি যদি নদী হয়, তাহলে বলবে আমি হলাম সেই তোমাদের পরিচিত চিরচেনা ইছামতি। শেষে নদীটার নাম বললে। যদি বলে একটি নদের আত্মকথা, তাহলে তোমরা সেখানে কোনো পুরুষ নামাঙ্কিত নদীর নাম বলতে পারো। যেরকম অজয়, দামোদর, ব্রহ্মপুত্র এরকম। অতএব লাস্টে তোমরা নিজের পরিচয় দিচ্ছ যে তুমি কোন নদী। এটা একটা চমক। এন্ডিংয়ে তুমি বলে দিলে আমি ইছামতি। এইভাবে শেষ করবে। অতএব যেকোনো আত্মজীবনীমূলক রচনাতে ঠিক এভাবেই শুরু এবং শেষ হবে। খেয়াল রাখবে, আবারও বলছি, আমি করে লিখতে হবে। স্টোরিটা একটু নিজেকে ভেবে নিতে হবে। প্রত্যেকেরই জন্ম আছে, জীবন আছে, সৌন্দর্য আছে, সুখ দুঃখ আছে এবং তার জীবন তৃষ্ণা আছে। সে আরও, আরও বাঁচতে চায়, পৃথিবীকে কিছু দিতে চায়। মৃত্যু আসবে জেনেও নদীরও মৃত্যু হয়, সব কিছুরই ধ্বংস হয়। তা সত্ত্বেও আমরা বেঁচে থাকার একটা আকুল প্রার্থনা জানাই বা একটা আবেদন নিয়ে আমরা অপেক্ষা করি যে আরও কিছুদিন, আরও কয়েকটা বছর যদি এভাবেই পথ চলা যায়। কারণ যে অসহায় বৃদ্ধ মানুষ মৃত্যু পথযাত্রী, সেও কিন্তু জীবনটাকে ধরে রাখার আকুল চেষ্টা করে শেষ মুহূর্তেও। তাহলে এভাবেই তোমরা যেভাবে বললাম ঠিক এভাবেই প্র্যাকটিস করো আত্মকথা। তাহলে তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না আত্মকথা লেখা। ঠিক আছে? বেস্ট অফ লাক।